আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন এবং তার এই দিল্লি সফরে তিনি কি করছেন, কি কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, এই সব বিষয় নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্র, ইউটিউব, তাদের মধ্যে জল্পনার শেষ নেই। আমার আজকের এখনকার এই প্রতিবেদনটি এই বিষয়টিকে নিয়ে। আপনারা জানেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন তার ভারতের কাউন্টার পার্ট অজিত ডোভালের সঙ্গে কথা বলতে। উপলক্ষ, একটা তো উপলক্ষ থাকে, উপলক্ষ হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম অধিবেশন, যে সংস্থার সদস্য হয়েছে বাংলাদেশ মাত্রই গত বছর। একেবারেই সাধারণ একটি সম্মেলন, এর চেয়ে ঢের ঢের গুরুত্বপূর্ণ একাধিক সম্মেলন বা সম্মেলনে যেটা ভারতে হয়েছে, বাংলাদেশ সেখানে যোগ দেয়নি। এই বিষয়টি নিয়ে গতকাল একটি প্রতিবেদন করেছি, তাই আজ আর সে বিষয়ে কিছু বলবো না। আজ বলবো খলিলুর রহমান এসে কি করলেন, কি তাকে বললেন ভারতের এনএসএ অজিত ডোভাল। শুরুতেই বলি, খলিলুর রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় এসেছেন বলে কিছু সাংবাদিক যেসব কথা বলছেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি কলম্বো কনক্লেভে যোগ দিতে এসেছেনও যারা বলছেন, সেটাও আসল কারণ নয়। এটা একদম আইওয়াশ। তাহলে খলিলুর রহমান এলেন কেন দিল্লিতে, কেন অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন? আবার দেখুন, এই বৈঠকের জন্য খলিলুর সাহেব এতই উতলা ছিলেন যে একদিন আগেই উড়ে এলেন ভারতে। এইসব ঘটনা একটা ইঙ্গিতই দেয়, সেটা হলো বৈঠকটি নিয়ে খুবই উত্তেজিত বা সিরিয়াস ছিলেন খলিলুর রহমান। এবং খলিলুর রহমান সিরিয়াস হওয়া মানে মোহাম্মদ ইউনূসের সিরিয়াস হওয়া, আর ইউনূস সিরিয়াস হওয়া মানে বাংলাদেশের বর্তমান শাসকদের এবং যে দলগুলো এই সরকারের সঙ্গে আছে তারা সবাই সিরিয়াস। ওই জামাত, বিএনপি, এনসিপি এরা সব সিরিয়াস। মনে রাখা ভালো, খলিলুরের সফরে জামাতের আপত্তি থাকলে এই সফরে তিনি আসতেন না। পরের প্রশ্ন তাই স্বাভাবিকভাবে আসে, কি সেই দরকার যার জন্যে খলিলুর রহমান একেবারে ছুটতে এলেন? বলা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি। আমন্ত্রণ কিন্তু গেছে ওই কলম্বো কনক্লেভের আয়োজক দেশ হিসেবে, কোনো ব্যক্তিগত ভালোবাসাবাসী থেকে নয়। এর আগে গত অক্টোবরে, এই এক মাস আগে, এবারের চেয়ে অন্তত 100 গুণ বেশি দুটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে। যথারীতি নিমন্ত্রণ গিয়েছিল বাংলাদেশে, আসার কথা ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের, তিনি আসেননি। এর অর্থ খলিলুর কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে, মানে মোহাম্মদ ইউনূস সাহেব কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে, আর ভারতও চেয়েছে এই সময় কিছু কথা বলতে বা শোনাতে। তাই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেটা খলিলুর চেয়েছেন দ্বিপাক্ষিক বৈঠক, এবং ডোভালও অরাজি হননি। ডোভাল খলিলুর রহমানের বৈঠক যে গতকাল নয়, 19 তারিখে হয়েছে, সেটা আধিকারিক স্তরে বলা হয়েছে। তবে কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে দুই দেশের সরকারি মহল কিছু বলেনি। তবু খবর তো আর চাপা থাকে না। বিশেষ করে এই বৈঠকে দুই দেশের পক্ষেই বেশ
কিছু অফিসারও হাজির ছিলেন এবং যাকে বলে একেবারে মুখিয়ে ছিলেন খবরের খোঁজে থাকা সাংবাদিকদের দল। তাদেরই বিভিন্ন সূত্র থেকে পাওয়া বেসরকারিভাবে যে খবর পেয়েছি, দু কথায় বলি সে কথা। বার্তালাপের পশ্চাৎপটে ছিল ভারতের পক্ষ থেকে মুখ্যত তিনটি বিষয়। এক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত প্রেম কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সে ব্যাপারটি বাংলাদেশকে ভালো মতো বুঝিয়ে দেয়া। দুই, বাংলাদেশ যেভাবে ইউনূস সরকারের মদতে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেটা ভারতের শান্তি ও সুস্থিতির পক্ষে যে রীতিমতো বিপজ্জনক সেটা খলিলুর রহমানকে বুঝিয়ে দেয়া। এবং তিন, বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কি করতে চায় বা কি করার প্ল্যান নিচ্ছে সেটা বাংলাদেশকে বুঝিয়ে দেয়া, যাতে ঠিক পথে ফিরে আসে বাংলাদেশ। আর খলিলুর রহমানের কাছে আলোচনার একটি ছিল এজেন্ডা, ভারত যেন বাংলাদেশে অপারেশন সিন্দুর পার্ট 2 কিংবা নতুন নামে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে। যারা বলছেন খলিলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলতে এসেছেন, তারা এটা মাথায় রাখেন না যে বন্দি প্রত্যর্পণ নিয়ে কথা বলাটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এখতিয়ারে পড়ে না, এটা তাদের কাজ নয়। সুতরাং হাসিনার প্রত্যর্পণ নিয়ে 1 মিনিটের আলোচনাও হয়নি দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে, এবং সেই বৈঠকটা কিন্তু 2-5 মিনিটের জন্য হয়নি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট 2 ক্ষেপে সেই বৈঠক হয়েছে গত 19 তারিখে। আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচণ্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছেন। একাধিক বার 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য, প্রাক্তন সেনাকর্তা তথা ইউনূসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব, এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোভাল। সর্বশেষ ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর শামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনূস, কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত ডোভাল। খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন। অজিত ডোভাল তখন বলেন, ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদি যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন, তাহলে আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে কি? লাগবে না। পাকিস্তানের ISI এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বাড়ন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজাওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে, তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে। ISI এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে, হাফিজ সাঈদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে, লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে।
আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে। তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে, সেটাও ভারতের পক্ষ থেকে অজিত ডোভাল বলে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন, ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে, ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত। আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে। সেটা গতকাল 19 তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত ডোভাল। এই প্রসঙ্গে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ। দুজন বাংলাদেশি জড়িত নয়, শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয়, এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত ডোভাল। সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন, বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয়। এই ব্যাপারে প্রায় 50টি জঙ্গি ঘাঁটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার, সার্বভৌম অধিকার, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না, সেটাও জানিয়ে দিয়েছেন অজিত ডোভাল। পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত ডোভাল। শুনতে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে, কেউ কেউ বলছেন নাকি 20 দিনের মধ্যে, যাই হোক 15 বা 20 যাই হোক, বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত। সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেমন হবে সেই অভিযান? প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক, এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া। মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া। শুধু রংপুর নয়, আবার ওদিকে ভারতের বলছে 7 সিস্টার্স, আমাদের ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টার্স হচ্ছে ল্যান্ডলকড, আর তিনিই হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অফ দ্য ওশান। সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র 28 কিলোমিটারের মতো। এই জায়গাটা, ওই নদীর ব্রিজটা, ফেনীর ব্রিজটা নিয়ে নিতে পারলে, এটা নিয়ে নিলে 7 সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে, আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ 3 দিক নয়, তখন 4 দিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে। এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয়, তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে, কারণ তিনিও তো এটা মানতে পারেন না। কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে। ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই। খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন, তবে মাঝখানে মাত্র 15 কিংবা 20 দিন। তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায়। ভারতের বেঁধে দেওয়া টাইম বোমা কিন্তু টিক টিক টিক
ঠিক করে চলছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশের, বাঁচতে চায় না মরতে চায়। ডিএমপি কমিশনারের কিছু কথা নিয়ে আজকের এই ভিডিওটি করব এবং প্রসঙ্গক্রমে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বিষয় এখানে আমি আলোচনা করব। ডিএমপি কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার সহকর্মী পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের জন্য কিছু কথা বলেছেন। আমার কাছে কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বেশ ওজনদার মনে হয়েছে। বেশ কয়েক মাস আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এমন কিছু কথা বলেছিলেন। এটি ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। কথাগুলো তখন বেশ আলোচিত হয়েছিল। তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে, রাজনীতিবিদদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন। আমি এগুলো পুনরুল্লেখ করতে চাই না। ওই কথাগুলোকে অনেকেই সতর্কবার্তা হিসেবেই দেখেছেন, বিশ্লেষণটা এমনই হয়েছিল। কিন্তু কাজের ক্ষেত্রে আসলে এই দেখাটা কোনো কাজে আসেনি বলে আমার মনে হয়েছে, অর্থাৎ কেউ মানেনি। এই যে কেউ মানলো না তার কথা বা সেটিতে মনোযোগ দিল না, আমল করলো না, এটা নিয়ে সেনাপ্রধানের কিন্তু এর পরে আর কোনো তৎপরতা লক্ষ্য করিনি। এরপরও সেনাবাহিনীকে নিয়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাতে আমরা দেখেছি। অনেক কটু কথা অনেকে বলেছেন আমরা দেখেছি। রাজনীতিবিদরা বলেছেন, ক্ষমতাসীনদের কেউ কেউ বলেছেন, কেউ কেউ আকারে ইঙ্গিতে সেনাবাহিনীকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এসব আসলে দেখে শুনে সাধারণ মানুষদেরও কেউ কেউ সেনাবাহিনীকে নিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত কথা বলবার সাহস পেয়েছেন। দুঃসাহস বলবো আমি এটিকে। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আপনারা চিনবেন, তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং টক শোতে বেশ ভালো আলোচনা করেন। আমি তার কথা শুনি, বেশ স্পন্টেনিয়াসলি তিনি কথা বলেন। মেজর অবসরপ্রাপ্ত রেজা, তিনি একটি ভিডিওতে বেশ কয়েক মাস আগে অত্যন্ত আবেগঘন এবং যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন সেনা সদস্যদের নিয়ে, সেনা পরিবার নিয়ে, সেনাবাহিনী নিয়ে। সেই ভিডিওতে তিনি বারবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আবেদন নিবেদন করেছেন, বলেছেন, স্যার প্লিজ আপনি ব্যবস্থা নিন। সেনাবাহিনীর সদস্যরা কি কর্মকর্তা, কি সৈনিক, কারো মনে শান্তি নেই, স্বস্তি নেই, বলেছেন মেজর রেজা। তিনি বলেছেন যে সমাজে, সংসারে, আত্মীয় পরিজনের মাঝেও সেনা সদস্যরা, সেনা পরিবারের মানুষেরা মুখ তুলে কথা বলতে পারছে না, মুখ দেখাতে পারছে না। এই অবস্থা নিরসনে আপনাকে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ সেনাপ্রধানের প্রতি। সেনাপ্রধান কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমি বলতে পারবো না, আদৌ নিয়েছেন কিনা তাও জানি না। কিন্তু আমরা দেখেছি দুঃখজনকভাবে সেনাবাহিনী নিয়ে অশ্রদ্ধাপূর্ণ কথা, সেনাপ্রধানকে নিয়েও সমালোচনা থামেনি। সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যঙ্গ করে তার ছবি যেভাবে প্রচারিত হয়েছে, এটা আসলে একটা দেশে হতে পারে কিনা, একটা ডিসিপ্লিন ফোর্সের প্রধানকে নিয়ে, একটা ডিসিপ্লিন ফোর্সকে নিয়ে এরকম হতে পারে কিনা, এটি আমার জানা নেই। যাই হোক, এত কিছুর পরেও কিন্তু আমাদের সেনাপ্রধান নীরব থেকেছেন। এই যে নীরব থেকেছেন, এটাও কিন্তু সাধারণ মানুষকে ভুল বার্তা দিয়েছে। ফলে সাধারণ মানুষ সেনাবাহিনীকে ভয় পাওয়া তো দূরের কথা, আমি ঠিক ভয় পেতে বলছি না, সম্মান করতে বলছি, মর্যাদা দিতে বলছি। এগুলোর ধারে কাছে কিন্তু কোনো মানুষকে আমরা এখন যেতে দেখি না। বরং কি দেখি, যেন পাড়া মহল্লার শত্রুর মতো আচরণ, ক্লাবে ক্লাবে মারামারি হলে যেরকম, এরকম একটা আচরণ, মানে বডি ল্যাঙ্গুয়েজটা এরকম যে সেনা কর্মকর্তাকে, সেনা সদস্যকে হুমকি দিতে, হুঙ্কার দিতে আমরা এখন অনেকেই দ্বিধা করি না। এটা আসলে কোনো সুস্থ সমাজের বা সুস্থ দেশের ছবি হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত। সরকারের তরফ থেকে এসব নিয়ে কাউকে কথা বলতে, ব্যবস্থা নিতে আমি অন্তত দেখিনি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই জন্যই প্রশ্ন জাগে, আসলে কি সমাজ গড়ছি আমরা, কি দেশ গড়ছি। এই যে 17 নভেম্বর, একেবারে 2-3 দিন আগের কথা, ধানমন্ডির 32 নম্বরে সেনা সদস্যরা যে ধরনের প্রতিবাদের মুখে পড়েছেন, প্রতিরোধের মুখে পড়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, এমনকি আক্রমণেরও শিকার হয়েছেন। কই, না পুলিশের তরফ, পুলিশ সদস্যরাও হয়েছেন, আমি শুধু সেনা সদস্যদের কথা বলছি কেন, না কোনো পুলিশের তরফ থেকে, না সেনাবাহিনীর তরফ থেকে, না সরকারের কেউ এটা নিয়ে মুখ খুলেছে। তারা কেউ এটি নিয়ে আসলে কনসার্ন ফিল করেনি। এ ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে, সেজন্য তারা কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমি অন্তত জানি না। আজকে যখন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী এই কথাগুলো বললেন, এজন্য আমি তাকে আগে ধন্যবাদ দিব, একই সঙ্গে তার সমালোচনাও আমি করব। কারণ হঠাৎ করে একদিন কথা বললেন, তারপর হারিয়ে গেলেন, এভাবে পুলিশের যে গৌরব, এটি ফিরে আসবে না। ওই যেমন সেনাপ্রধান অনেকদিন আগে বলেছিলেন
এনাফ ইজ এনাফ, এটা হয়েছে ওটা হয়েছে, আপনারা এটা বলবেন না, আপনারা লাগালাগি করবেন না, আপনারা নিজে নিজের মারামারি করবেন না, পরে আমাকে দোষ দিবেন না, আমি বলিনি। মানুষ একটু ভয় পেয়েছিল। এরপরের কাজগুলো যদি সেভাবে চলতো, মবকে কন্ট্রোল করবেন বলেছিলেন, সত্যি যদি মবকে নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখতেন, মানুষ ভয় পেত, বুঝতে পারতেন যে সেনাবাহিনী আসলে সঠিকভাবে দায়িত্বটি পালন করছে। তো এইটা না করার কারণে আসলে না সেনাবাহিনীর গৌরব ফিরে আসছে, না পুলিশ বাহিনীর গৌরব ফিরে আসছে। আমরা কথায় কথায় পুলিশ বাহিনীর মনোবল নিয়ে কথা বলি, কিন্তু কেউ যে এই কথা বলি না যে পুলিশের প্রতি গত বছর যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, সেটা নিয়ে আমরা কেউ কথা বলি না। কি সুশীল সমাজ, কি সরকারি লোক, কি বেসরকারি লোক, কেউ আমরা কথা বলি না। ডিএমপি কমিশনার এই যে ঘটনাগুলো ঘটেছে পুলিশ বাহিনীর সঙ্গে গত বছরের, তিনি তখন ছিলেন না, পরে দায়িত্ব নিয়েছেন। তো তিনি কি পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার ক্ষেত্রে সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং বলেছেন সরকারকে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে? কারণ একজন পুলিশ সদস্য তার সহকর্মীকে, তার বন্ধুকে গত বছর যেভাবে হারিয়েছে, অকালে, অকস্মাৎ, আচমকা, তার কি বিচার হয়েছে আমাদের দেশে? বিচার চাওয়ার পথই তো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে কি পুলিশ কমিশনার সোচ্চার হয়েছেন কখনো? কথা বলেন? আসলে এটি আমার জানার কথা নয়, কিন্তু এটি আমার প্রশ্ন, অনেক মানুষের প্রশ্ন। যদি তিনি না করেন, তাহলে কোন ভরসায় অন্য পুলিশ সদস্য তার জীবন বাজি রেখে কাজ করবে, ডিউটি করবে, সেবা দিতে চাইবে জনগণকে? কারণ সে তো জানে তার যদি দুঃখজনক কিছু হয়, তার পরিবারের সদস্যরা পথে বসবে, তার সন্তানরা এতিম হবে, তার স্বজনরা মামলা পর্যন্ত করতে পারবে না। এটি একটি দুঃখজনক একটি প্রেক্ষাপট তৈরি করে ফেলেছি আমরা পুলিশ এবং সেনাবাহিনীর কাছে সবসময় সেরা সেবাটা চাই, তারা নিঃস্বার্থভাবে কাজ করবেন, এটি আমরা চাই। কিন্তু আমরা এটা ভেবে দেখি না কি অবস্থায়, কি পরিবেশে দিনে কত ঘন্টা ডিউটি করেন একজন পুলিশ সদস্য। আপনারা কয়জন জানেন প্রিয় দর্শক? কি পরিবেশে থেকে একটানা কতক্ষণ তিনি জানেন না, কাজে গিয়েছেন বা ফিরবেন কখন, তার ডেরায় কখন ফিরবেন তিনি জানেন না। তাহলে আমরা আসলে রেডিমেড সমালোচনা করতে একটুও চিন্তা করি না। দুঃখজনকভাবে আমাদের অনেকেই পুলিশকে ঠোলা বলে ডাকতে পছন্দ করি, আমাদের বিবেক বাধা দেয় না। আজকাল অনেকে বলেন সেনাবাহিনী মানে চৌকিদারি পরিণত হয়েছে। খুবই দুঃখজনক কথা, আপত্তিকর কথা। এই জন্যই আমি মনে করি যে সংশ্লিষ্টদের শাস্তি হওয়া উচিত। একটা ডিসিপ্লিন ফোর্সকে নিয়ে এভাবে কথা বলা উচিত নয়। কিন্তু আফসোস, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন সেই শিক্ষাটা আমাদের দেয় না, শুধু সেবাটা নিতে চায়। প্রায় গত 16 মাস ধরে সেনাবাহিনী ব্যারাকের বাইরে, প্রায় 1.5 বছরের মাথায় এসেও সরকার কিন্তু একবারের জন্য ভাবেনি এই ফোর্সকে এভাবে ব্যারাকের বাইরে দিনের পর দিন রাখা উচিত হচ্ছে কিনা। সবার লক্ষ্য কিন্তু একটাই, আমাদের ক্ষমতার দিন রাত্রিগুলো যেন নিরাপদ থাকে, এটি আসলে মূল লক্ষ্য। ডিএমপি কমিশনার যখন বলেন পুলিশ অরাজকতা যখন ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না। আমি এই জন্য স্যালিউট জানাই, তিনি তার সহকর্মীদের নিয়ে এভাবে কথা বললেন, তাকে ধন্যবাদ জানাই আমি। কিন্তু সেনা প্রধান কেন এভাবে বলেন না? তার কর্মকর্তাদের নিয়ে, তার সদস্যদের, সৈনিকদের নিয়ে কি কম রাজনীতি হচ্ছে, কম হেনস্থা হচ্ছে? তাকে তো এইভাবে কথা বলতে শুনি না। তিনি কি কথা বলতে পারেন না? নিশ্চয়ই পারেন, কারণ তিনি তো গত বছর 5 আগস্ট পুরো জাতিকে ওয়াদা দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে। তিনি তো তার ওয়াদাটাই ভুলে গেছেন বলে মনে করি। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন আমরা সেবা দিতে চাই, কিন্তু আমরা যেন অরাজকতাপূর্ণ পরিস্থিতি তৈরি না করি, মানে দেশের জনগণ যেন এটি না করে। থানার সামনে নিরাপদ পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করলে পুলিশের মনোবল তো ভাঙবে, যে ঘটনাটি ঘটেছে। এই জন্য ডিএমপি কমিশনার বলেছেন পুলিশের সাথে বাজে ব্যবহার করবেন না, তাদের আঘাত করবেন না। এটা কি খুব বেশি চাওয়া? এরা তো আমাদেরই পুলিশ, এই সৈনিকরা তো আমাদেরই সৈনিক, কারো আত্মীয়, কারো ভাই, কারো স্বজন। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার শক্ত ভূমিকা দেখতে চায় দেশের মানুষ। শেখ সাজ্জাদ আলী বলেছেন অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। হ্যাঁ ছিল, অনেক চেষ্টা ও কষ্টের ফলে আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। এই মনোবল ভাঙার চেষ্টা প্লিজ করবেন না, তিনি আবেদন জানিয়েছেন। কিন্তু আমি তাকে প্রশ্ন করব, আসলে কি মনোবল ফিরে পেয়েছে পুলিশ সদস্যরা? পুলিশ কমিশনার বলেছেন পুলিশের মনোবল ভেঙে গেলে পরিণতিতে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হতে পারে। সত্যি তো, আমরা দেখেছি না গত বছর পাহারা দিতে হয়েছে না? 5ই আগস্টের পরে রাত জেগে চোর ডাকাতের জন্য তো বাড়িঘর পাহারা দিতে হয়েছে, মহল্লায় মহল্লায় পাহারা দিতে হয়েছে, তারপরে তো আমরা ঠেকাতে পারিনি। রাস্তায় ছাত্রদেরকে আমাদের নামাতে হয়েছে ট্রাফিকিং এর জন্য, তাও তো আমরা গাড়ি চলাচলে শৃঙ্খলা আনতে পারিনি। এগুলো অপ্রিয় সত্য কথা।
এই জন্যই সতর্কতা খুব জরুরি। আমি সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করি যে ধানমন্ডি 32 নম্বরের হামলার পেছনে ছাত্র শিবির কোট আনকোট। ডিসি মাসুদের এই বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা জানেন, কিন্তু এর পেছনের সত্যটা উদ্ঘাটন হলো না কেন এখনো? কারণ প্রকৃত অপরাধীকে তো উদ্ঘাটন করা দরকার, চিহ্নিত করা দরকার, তাকে শাস্তিও দেওয়া দরকার। সেই ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের পক্ষ থেকে কি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়েছে? 17 নভেম্বর ধানমন্ডি 32 এলাকায় যা হয়েছে তার সঠিক বিচার কি কমিশনার করবেন না করতে পারবেন? এটা জনগণ জানতে চায়। তার সদস্যদের সঙ্গে যা হয়েছে, সাধারণ নাগরিকদের সঙ্গে যা হয়েছে, মানে একটা দল শক্তির প্রয়োগ করে যা করেছে, এটি কি তারা করতে পারে? ডাকসুর যে মহিলা সদস্য পুলিশের একজন কর্মীর সদস্যের পোশাক টেনে ধরলো, উত্তেজিত আচরণ করলো, বাংলা ইংরেজি মিশিয়ে নিজের জ্ঞান জাহির করলো, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন ঘটনা যে আরেকটি এরকম ঘটনায় জমায়েতে ঘটবে না, তার গ্যারান্টি কে দেবে? তাহলে কি করে মনে জোর নিয়ে পুলিশ সদস্য, সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন? এই যে ওইদিন দেখলাম আমরা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এবং সেনাবাহিনীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো, বিষয়টা শেষ হলো কোথায় গিয়ে? কেন শেষ হলো? কিভাবে শেষ হলো? সমঝোতাটা কি হলো? কার কথায় শেষ হলো? কে সে কত বড় ক্ষমতাবান? পুলিশের চেয়েও, সেনাবাহিনীর চেয়েও, সরকারের চেয়েও? তাহলে বলতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। পুলিশকে, আর্মিকে যেভাবে চ্যালেঞ্জ করলো শিক্ষার্থীরা, তথাকথিত ছাত্র জনতারা, এটা আসলে কি বার্তা দিচ্ছে আমাদেরকে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে কিভাবে দেশে? কবে হবে? এক্ষেত্রে সরকারের অবস্থানটা কি? যার যা মনে চায় তাই করবে। পুলিশ আর্মি বাধা দিলে বিশ্রী ভাষায় প্রতিবাদ করবে, গালাগাল দেবে, শক্তি দেখাতে চেষ্টা করবে, ঢিল ছুড়বে, ককটেল মারবে কিংবা হ্যান্ড গ্রেনেড ছুড়বে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে কিভাবে? কে করবে ঠিক? আর ওই যে মনোবলের কথা যেভাবে সবাই বলেন, কমিশনারও বললেন, উপদেষ্টাও বলেন, প্রধান উপদেষ্টাও বলেন, তো মনোবল কি আসলে বাতাসে ভর করে আসবে? 2024-এর জুলাই আগস্টে এবং এর পরেও বেশ কিছুদিন পুলিশ সদস্যদের নিয়ে যা ঘটেছে, এর সত্যিকার প্রতিকার কি কিছু হয়েছে? ন্যায্য প্রতিকার কি কিছু হয়েছে? সংস্কারের কথা শুনেছিলাম, পুলিশের সংস্কার, কতটা সংস্কার হয়েছে? কি কি সংস্কার হয়েছে? নিজের সহকর্মীকে, নিজের সাথীকে যেভাবে হারিয়েছে তারা, এটা মন থেকে মুছবার জন্য কি করা হয়েছে? তাদের যে ট্রমার কথা বলি, ট্রমাটাকে তারা দূর করতে পেরেছে? দূর করতে পেরেছি আমরা তাদের ট্রমাটা? তাহলে তারা মনোবল কিভাবে ফিরে পাবে? গত 15-16 মাসে বিভিন্ন সময়ে রাস্তায় আন্দোলনকারীদের মুখে এমন কথা কিন্তু পুলিশকে শুনতে হয়েছে, কোট আনকোট, ভুলে যাবেন না আমরা কিন্তু মেরে ঝুলিয়ে রেখেছিলাম। সেই যাত্রাবাড়ির কথা বা উত্তরার কথা, গাজীপুরের কথা মনে করিয়ে দিয়েছে। কি নৃশংস! এর জন্য পদক্ষেপ না নিয়ে আপনি আইন শৃঙ্খলার ব্যবস্থা সঠিক করে ফেলবেন। 17 নভেম্বরের 17 তারিখ ঘটনাস্থলে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাই বলেছেন, গণমাধ্যমে এসেছে, আমি এটি দেখেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, তারা বলেছেন বিক্ষোভকারীদের আচরণ ছিল প্রশিক্ষিত দলের মতো। ভয়াবহ কথা। পুলিশের প্রাথমিক ধারণা এখানে ছাত্র শিবির সহ চিহ্নিত একটি গোষ্ঠীর সক্রিয় ভূমিকা ছিল। ও মাই গড, এটা কি সত্যি? সত্যি হলে কি ব্যবস্থা নিয়েছেন কমিশনার? কি ব্যবস্থা নিয়েছেন সেনাপ্রধান? আর সত্যি না হলে যে পুলিশ কর্মকর্তারা এমন অভিযোগ করেছেন, গণমাধ্যমে এসেছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন সেটাও আমরা জানতে চাই। এসব জায়গায় আসলে হস্তক্ষেপ করতে হবে, মনোযোগ দিতে হবে, তা না হলে সমাধান হবে না। 17 নভেম্বর তো আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে, মানে তাদের তরফ থেকে বলা হয়েছিল ধানমন্ডি 32-এ পরিকল্পিত ভাঙচুরে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। সেই কাজের ফলাফল কি? আর কতদিন লাগবে? আদৌ কি জানা যাবে কখনো? প্রধান উপদেষ্টা বলেন শান্তিপূর্ণ এবং সন্তোষজনক নির্বাচন করতে হলে সেনাবাহিনীর বিকল্প নেই। কত সত্য, আমাদের জন্য এটা খুবই জরুরি। কিন্তু সেই সেনাবাহিনীর মোরালটা ঠিক রাখতে কি পদক্ষেপ নিয়েছেন তিনি? সামনে কি নেবেন? আমরা তো শুনে এসেছি গত 16 মাস ধরে সেনাপ্রধানের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে তাদের যে মানসিক টানাপোড়েন, সেগুলো কি ঠিক হয়েছে? সেনাপ্রধান কি তার বাহিনীর জন্য যা যা করা জরুরি তা করতে পেরেছেন, করছেন, বলতে পারছেন বা বলবেন? মেজর অবসরপ্রাপ্ত রেজা যে আকুল আবেদন জানিয়েছেন, মিনতি জানিয়েছিলেন, তার কতটা প্রতিকার তিনি করেছেন, কতটা ব্যবস্থা তিনি করেছেন? এটা আমাদেরকে, যদি কিছু করে থাকেন সেটা আমাদেরকে বলবার দরকার নেই, আমরা শুধু এফেক্টটা দেখতে চাই।
কারণ আমাদের সেনাবাহিনীকে নিয়ে, আমাদের পুলিশ বাহিনীকে নিয়ে কোনো ষড়যন্ত্র হোক, ছেলে খেলা হোক, এটা আমরা দেখতে চাই না, এটা আমরা সহ্য করব না। আমরা দেখতে চাই যে কোনো সংকটে আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, মানুষের পক্ষে কাজে ঝাঁপিয়ে পড়েছে, কাজ করছে। যাই হোক, শেষ করি, অনেক কথাই বললাম। সশস্ত্র বাহিনী দিবস আপনারা জানেন 21 নভেম্বর, সেই সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানিয়ে শেষ করছি।